প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আমি অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে সমাস। সমাসের আমরা আজকে শিখব দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস। আমরা প্রথমে আলোচনা করব দ্বিগু সমাস, তারপর আমরা আলোচনা করব অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা প্রথম যে বিষয়টি আমাদের আজকের আলোচনার সেটি হলো আমাদের দ্বিগু সমাস। আমরা জেনে নেই দ্বিগু সমাস কাকে বলে। দ্বিগু সমাস হচ্ছে সমাহার, সমষ্টি বা মিলন অর্থে পূর্বপদে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য শব্দের যে সমাস হয় তাকে বলা হয় হচ্ছে দ্বিগু সমাস। আবারও বলছি, সমাহার, সমষ্টি বা মিলন অর্থে পূর্বপদে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য শব্দের যে সমাস হয় তাকে বলা হয় দ্বিগু সমাস। একটি উদাহরণ থেকে বিষয়টি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, একটি উদাহরণ আমরা লিখি, যেমন শত অব্দের সমাহার শতাব্দী। এখানে আমাদের সমস্ত পদটি হচ্ছে শতাব্দী। আমরা ব্যাসবাক্য লিখেছি শত অব্দের সমাহার। এখানে আমাদের সমস্ত পদের প্রথম অংশ শত, পরের অংশ অব্দ। অব্দ মানে বছর। শত আমাদের সংখ্যাবাচক শব্দ এবং অব্দ বিশেষ্য শব্দ। এরকম যদি সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য শব্দের সমাস হয় এবং সেটি দ্বারা সমাহার বোঝায়, তখন তাকে বলা হয় হচ্ছে দ্বিগু সমাস। তাহলে এখানে আমাদের প্রথম হচ্ছে সংখ্যাবাচক শব্দ পূর্বপদে এবং পরপদে রয়েছে হচ্ছে বিশেষ্য শব্দ। তাহলে এরকম আমাদের সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য শব্দের সমাস হবে এবং সেটি দ্বারা কি বোঝাবে? সমাহার বা সমষ্টি বোঝাবে। তখন সেটি হচ্ছে আমাদের দ্বিগু সমাস। আমরা দ্বিগু সমাস চিনতে পারি এইভাবে যে সমস্ত পদের প্রথম অংশে থাকবে সংখ্যাবাচক শব্দ এবং পরপদে থাকবে বিশেষ্য শব্দ। আর যদি আমরা ব্যাসবাক্যের দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে ব্যাসবাক্যে এই সমাহার বা সমষ্টি কথাটি উল্লেখ থাকবে। সেটি দেখেও আমরা চিনতে পারবো যে এটি হচ্ছে আমাদের দ্বিগু সমাস। আমরা দ্বিগু সমাস কাকে বলে সে বিষয়টি জানলাম। আমরা আরেকটি বিষয় জেনে নিই যে আমাদের এই দ্বিগু সমাসের কোনো প্রকার শ্রেণী বিভাগ নেই। তবে দ্বিগু সমাসের বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে। আমরা বিভিন্ন প্রকার উদাহরণ পেয়ে থাকি দ্বিগু সমাসের। এই বিভিন্ন প্রকার উদাহরণগুলো তোমরা বাসায় চর্চা করবে এবং ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে। আমরা আরও কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করব যাতে করে দ্বিগু সমাস বিষয়টি আরও ভালোভাবে তোমরা বুঝতে পারো। দেখো, আমরা আরেকটি উদাহরণ লিখছি, সপ্ত অহের সমাহার সমান সপ্তাহ। তাহলে সপ্তাহ, প্রথমে সপ্ত, পরে অহ। অহ অর্থ দিন। তাহলে সপ্তাহ এখানে সমাহার বা সমষ্টি অর্থে দ্বিগু সমাস হয়েছে। আমরা পরের উদাহরণ লিখি, ত্রিকালের সমাহার। ত্রিকাল এখানে আমাদের প্রথমে সংখ্যাবাচক শব্দ, পরে হচ্ছে আমাদের বিশেষ্য শব্দ। ত্রিকাল, ত্রি বা তিন কালের সমাহার, সমাহার। তাহলে ত্রিকাল এখানে সমাহার বা সমষ্টি অর্থে ত্রিকাল হয়েছে। এভাবে আমরা সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য শব্দের সমাহার বা সমষ্টি অর্থে দ্বিগু সমাস পেয়ে থাকি। আমরা আরও কিছু উদাহরণ দেখি।
যেমন ত্রিভুজের সমষ্টি ত্রিভুজ। এখানে তিন সংখ্যাবাচক শব্দ, ভুজ বাহু বিশেষ্য শব্দ, এখানে সমাহার বা সমষ্টি, কাজে এটি হচ্ছে আমাদের দ্বিগু সমাস। আমরা আরেকটি উদাহরণ দেখি। 3 প্রান্তরের সমাহার তেপান্তর। তাহলে তেপান্তর 3 প্রান্তরের সমাহার। তেপান্তরের যখন আমরা ব্যাসবাক্য করছি তখন এখানে আমাদের খেয়াল রাখা প্রয়োজন যে এটি মাঝে মাঝে আমরা ভুল করি, লিখে ফেলি বা বলি যে 3 প্রান্তের সমাহার, কিন্তু সেটি শুদ্ধ নয়। শুদ্ধটি হবে হচ্ছে 3 প্রান্তরের সমাহার। তাহলে তেপান্তরের ব্যাসবাক্য হবে 3 প্রান্তরের সমাহার। প্রান্তর শব্দের অর্থ হচ্ছে মাঠ, তাহলে 3 প্রান্তরের সমাহার তেপান্তর। আচ্ছা, পঞ্চবটের সমাহার পঞ্চবটি। পঞ্চবটের সমাহার পঞ্চবটি, যদি বট থাকে তাহলে বটি হয়। আচ্ছা, আমরা আরেকটি উদাহরণ দেখি। 5 ছেড়ের সমাহার পশুরি। 5 ছেড়ের সমাহার পশুরি। আচ্ছা, আমরা আরেকটি উদাহরণ দেখি। 3 ফলের সমাহার ত্রিফলা। তাহলে আমরা প্রত্যেকটি উদাহরণ থেকেই দেখতে পাচ্ছি যে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ রয়েছে, পরপদে বিশেষ্য শব্দ রয়েছে এবং সমাহার বা সমষ্টি অর্থে দ্বিগু সমাস হয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের দ্বিগু সমাসের আলোচনা। আমরা জানলাম দ্বিগু সমাস কাকে বলে এবং দ্বিগু সমাসের উদাহরণ থেকে দ্বিগু সমাসটি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচনার দ্বিতীয় বিষয়টি, সেটি হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। আমাদের আজকের দ্বিতীয় বিষয় অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস বলতে গেলেই প্রথমে যে দুটি শব্দ আসে, একটি হচ্ছে অব্যয়, পরেরটি হচ্ছে ভাব। অব্যয় এবং ভাব মিলেই হয় হচ্ছে অব্যয়ীভাব, অর্থাৎ যে সমাসে অব্যয় এর ভাব বিদ্যমান থাকে সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। আমরা জানি যে পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থ প্রাধান্য পায় তখন বলা হয় তাকে অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য পায় তখন তাকে বলা হয় হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের নির্দিষ্ট কোনো শ্রেণীবিভাগ নেই, তবে বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। আমরা একটু উদাহরণ থেকে অব্যয়ীভাব সমাস সম্পর্কে আর একটু স্পষ্ট ধারণা নিই। যেমন মরণ পর্যন্ত, আমরণ। আরেকটি উদাহরণ আমরা লিখি, কুলের সমীপে, উপকূল। আমরা সমস্ত পদ যদি লক্ষ্য করি, এখানে আমরণ এই সমস্ত পদের প্রথম অংশ পূর্বপদ আ, উপকূল এই সমস্ত পদের প্রথম অংশ উপ, অর্থাৎ পূর্বপদ উপ,
এবং প্রথমটির পূর্বপদ আ এবং পরেরটির পূর্বপদ উপ। এখান থেকে সমস্ত পদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদে এরকম আ বা উপ এই জাতীয় এগুলো হচ্ছে শব্দাংশ যদি থাকে, এই শব্দাংশগুলো হচ্ছে এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ বা উপসর্গ। তাহলে উপসর্গগুলো হচ্ছে এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ। তাহলে যে সমাসের পূর্বপদে এরকম অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ থাকবে সেগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখানে আ, উপ, প্রতি, অনু, উত এইরকম বিভিন্ন ধরনের শব্দাংশ থাকতে পারে, যেটি দেখে আমরা বুঝবো হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের অব্যয়ের অর্থ অনুসারেই ব্যাসবাক্য হয়ে থাকে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য পায়। আমরা যদি আমরণকে ব্যাসবাক্য করি তাহলে আমরা পাই হচ্ছে মরণ পর্যন্ত। এখানে পর্যন্ত শব্দটি আমরা যদি খেয়াল করি তাহলে এই পর্যন্ত শব্দটির অব্যয় হয়েছে হচ্ছে আ। এখানে সমীপে, পরের উদাহরণটিতে উপকূল, কুলের সমীপে, সমীপে শব্দটির অব্যয় হয়েছে হচ্ছে উপ। তাহলে এখানে উপকূল এর উপ ব্যাসবাক্যে হয়েছে কুলের সমীপে, এখানে উপ শব্দটি বিস্তৃতি লাভ করেছে। এখানে আমরণ এর ব্যাসবাক্য যদি করি তাহলে হয় হচ্ছে মরণ পর্যন্ত, এখানে আ অর্থাৎ অব্যয় শব্দাংশটি বিস্তৃতি লাভ করেছে। তাহলে আমরা এই পর্যন্ত আমরণের মরণ পর্যন্ত পর্যন্ত অর্থটি প্রাধান্য পেয়েছে, উপকূলের কুলের সমীপে সমীপে অর্থটি প্রাধান্য পেয়েছে এবং সেটি অব্যয় হিসাবে সমস্ত পদের পূর্বে বসেছে। এটি দেখে আমরা চিনতে পারি যে এটি হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয়ীভাব সমাসের আমাদের নির্দিষ্ট কোনো শ্রেণীবিভাগ নেই, তবে বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। কী কী অর্থে অব্যয়ীভাব সমাসগুলো হয়ে থাকে আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, এটি আমাদের হয়েছে সামীপ্য অর্থে। কণ্ঠের সমীপে উপকণ্ঠ, উপ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ পূর্বপদে বসেছে এবং এখানে সমীপে শব্দটি আর অব্যয় হচ্ছে, সমীপে শব্দটির অব্যয়ই হচ্ছে উপ, যেটি পূর্বপদে বসেছে, বসে আমাদের অব্যয়ীভাব সমাস হয়েছে। এটি হয়েছে সামীপ্য অর্থে। আচ্ছা, আমরা পরেরটি দেখি। দিন দিন, প্রতিদিন, এটি হয়েছে আমাদের বিপ্সা অর্থে। এখানে দিন দিন, প্রতিদিন বিপ্সা অর্থে, পৌনঃপুনিকতা অর্থে একই শব্দ বারবার ব্যবহৃত হয়েছে। এখানে আমরা দেখি আমিষের অভাব, নিরামিষ, এখানে হচ্ছে অভাব অর্থে। আমরা দেখি এরপরে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র হিমাচল, এখানে আমাদের এটি হয়েছে পর্যন্ত অর্থে। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, এখানে সমুদ্র হিমাচল, এখানে এই যে পর্যন্তটাই হয়েছে পূর্বপদে। আমরা এরপর দেখি বিরুদ্ধবাদ,
প্রতিবাদ, বিরুদ্ধ অর্থে। ঈষৎ নত, নত, ঈষৎ অর্থে। আমরা এরপর দেখি শহরের সদৃশ, উপশহর। এটি হচ্ছে আমাদের সাদৃশ্য অর্থে। তাহলে এখানে আমরা দেখলাম কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এখানে সামীপ্য অর্থে হয়েছে দিন দিন প্রতিদিন, ব্যবসা অর্থে হয়েছে আমিষের অভাব নিরামিষ, অভাব অর্থে হয়েছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আসমুদ্র হিমাচল পর্যন্ত অর্থে হয়েছে বিরুদ্ধবাদ প্রতিবাদ, বিরুদ্ধ অর্থে হয়েছে ঈষৎনত আনত, ঈষৎ অর্থে হয়েছে শহরের সদৃশ উপশহর, সাদৃশ্য অর্থে হয়েছে। তাহলে বিভিন্ন অর্থে এরকমভাবে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। আমরা আরও কিছু উদাহরণ দেখব অব্যয়ীভাব সমাসের। রীতিকে অতিক্রম না করে যথা রীতি, এটি হচ্ছে অনতিক্রম্যতা অর্থে। অনতিক্রম্যতা অর্থে আমরা একটু লিখি অনতিক্রম্যতা অর্থে। রীতিকে অতিক্রম না করে মানে অতিক্রম করেনি, অনতিক্রম্যতা অর্থে অর্থাৎ যথারীতি। আমরা পরের উদাহরণ দেখি। ক্ষুদ্র নদী, উপনদী। এখানে ক্ষুদ্র অর্থে বেলাকে অতিক্রান্ত উদ্বেল। অতিক্রান্ত অর্থে যে পূর্ণ, পরিপূর্ণ। এখানে আমাদের হয়েছে পূর্ণ অর্থে। পক্ষীর অগোচরে পরোক্ষ, এটি হচ্ছে আমাদের দূরবর্তী অর্থে। বিপরীত পক্ষ,
প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী অর্থে। ছায়ার প্রতিনিধি, প্রতিচ্ছায়া, এটি হয়েছে প্রতিনিধি অর্থে। তাহলে এখানে আমরা দেখলাম রীতিকে অতিক্রম না করে যথারীতি অনতিক্রম্যতা অর্থে হয়েছে। এটি ক্ষুদ্র নদী, উপনদী, ক্ষুদ্র অর্থে হয়েছে। বেলাকে অতিক্রান্ত, উদ্বেল অতিক্রান্ত অর্থে রয়েছে। পরিপূর্ণ, পরিপূর্ণ, পূর্ণ অর্থে হয়েছে। অক্ষীর অগোচরে, পরোক্ষ, দূরবর্তী অর্থে হয়েছে। বিপরীত পক্ষ, প্রতিপক্ষ, এটি হচ্ছে প্রতিদ্বন্দ্বী অর্থে। ছায়ার প্রতিনিধি, প্রতিচ্ছায়া, এটি হয়েছে প্রতিনিধি অর্থে। এরকমভাবে আমাদের অব্যয়ীভাব সমাসগুলো বিভিন্ন অর্থে হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে খেয়াল করতে পারি যে অব্যয়ীভাব সমাসের আমাদের নির্দিষ্ট কোনো শ্রেণীবিভাগ নেই, তবে বিভিন্ন অর্থে এই অব্যয়ীভাব সমাসগুলো হয়ে থাকে। তাহলে অব্যয়ীভাব সমাসের চেনার উপায় বা জানার উপায় হচ্ছে অব্যয়ীভাব সমাসের পূর্বপদে সর্বদা অব্যয় শব্দ থাকে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। এবং এই অব্যয় শব্দগুলো দেখেই আমরা চিনতে পারি যে কি অর্থে এটি হয়ে থাকে। যেমন এখানে যথারীতি, এখানে যথা শব্দটি দ্বারা আমরা এটি বোঝাচ্ছে হচ্ছে অতিক্রম না করে অনতিক্রম্যতা অর্থে ব্যবহার হয় যথা। এখানে ক্ষুদ্র নদী, উপনদী, এখানে ক্ষুদ্র, এখানে উপ অর্থটি ব্যবহার হয় হচ্ছে ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র নদী, উপনদী। এখানে উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, এখানে উৎ ব্যবহৃত হয় হচ্ছে অতিক্রান্ত অর্থে। পরিপূর্ণ, পরি ব্যবহৃত হয় হচ্ছে পূর্ণ অর্থে। এখানে পরোক্ষ, অক্ষীর অগোচরে, দূরবর্তী অর্থে। এখানে প্রতিপক্ষ, প্রতি ব্যবহৃত হয় হচ্ছে বিপরীত অর্থে। এখানে প্রতিচ্ছায়া, প্রতি ব্যবহৃত হয়েছে প্রতিনিধি অর্থে। এরকমভাবে আমাদের পূর্ব পদে যে অব্যয়সূচক শব্দাংশ বা শব্দগুলো থাকে সেগুলো দ্বারা বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। সেটি দেখে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অব্যয়ীভাব সমাস এর বিষয় নিয়ে আলোচনা। তাহলে আমরা জানলাম অব্যয়ীভাব সমাস কাকে বলে, অব্যয়ীভাব সমাসের বিভিন্ন উদাহরণ এবং সেগুলো কি কি অর্থে হয়ে থাকে। তাহলে আমরা আজকে সমাসের দুটি বিষয় শিখলাম, একটি হচ্ছে দ্বিগু সমাস, আরেকটি হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। শিক্ষার্থীরা, তোমাদের ইতোপূর্বের ক্লাসগুলোতে আমরা সমাসের শ্রেণীবিভাগ এর মধ্য থেকে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস আলোচনা করেছিলাম। আর আজকে আমরা আলোচনা করলাম দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস। এই প্রধানত 6 প্রকার সমাস নিয়ে আমাদের আলোচনা শেষ হলো। তোমরা বাসায় বসে প্রত্যেক প্রকার সমাস এর বিষয়গুলো ভালো করে চর্চা করবে এবং আয়ত্ত করবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।